নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের আমাদের লক্ষ্য থাকবে কেবলমাত্র মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করা। শেয়ার মার্কেটে বহু মানুষ রয়েছেন যারা সরাসরি বিনিয়োগ করতে ভয় পান, সেই জন্যে তারা মিউচুয়াল ফান্ডের আশ্রয় নেন বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান। একজন ফান্ড ম্যানেজার সেক্ষেত্রে থাকেন যিনি এই ধরনের মানুষদের সাহায্য করেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। কিন্তু কেবলমাত্র মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করলেই তো হবে না, কারণ শেয়ার মার্কেটের যে রিস্ক ফ্যাক্টরসগুলো থাকে সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই ধরনের সত্যি। সুতরাং আমাদের বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু একটু বুঝে শুনে বা সামান্য জেনে আমাদের বিনিয়োগ করতে হবে। কেউ এসে ধরুন একজন বন্ধু এসে বললেন যে এই মিউচুয়াল ফান্ডটা খুব ভালো হচ্ছে, চল মিউচুয়াল ফান্ডটা কিনে নে, আপনি কিনে নিলেন। কোনো এজেন্ট আপনার সঙ্গে বহুদিনে পরিচিত, তিনি বলছেন এই মিউচুয়াল ফান্ডটা এখন ভালো করবে, এটা কিনে নিন, তিনি কিনে নিলেন। অর্থাৎ অর্থনীতি ভালো চলছে, আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনলেন, অর্থনীতি খারাপ চলছে, আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনলেন। এই ফলে এইভাবে দেখা যায় যে একজন বিনিয়োগকারীর কাছে, ধরুন একজন মধ্যবিত্ত বা মধ্য বয়সী বিনিয়োগকারীর কাছে 10টা 15টা অনেক সময় 16 থেকে 20টা মিউচুয়াল ফান্ড থাকে, কিন্তু এইটা কিন্তু আদৌ কাম্য নয়, প্রয়োজনীয়তা কিন্তু এর নেই। তার কারণ হচ্ছে অত্যাধিক মিউচুয়াল ফান্ড কিন্তু ওভার ডাইভার্সিফিকেশন। সেক্ষেত্রে আপনি যে পরিমাণ সম্পদ সৃষ্টি করতে চাইছেন বা আপনার যে লক্ষ্য বা গোল সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে, ডিস্টার্বড হতে পারে, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নাও পৌঁছাতে পারেন। সেই জন্যে নিয়ম হচ্ছে মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানো, মানে আপনার পোর্টফোলিও খুব ভালো তৈরি হলো এমন নয়। বন্ধুদের কথা হোক বা এজেন্টদের কথা হোক, যারই কথা আপনি শুনুন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন যে দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড কিনলে ডাইভার্সিফিকেশন হয় বটে, কিন্তু ওভার ডাইভার্সিফিকেশন করা যাবে না। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কি করতে চাই, মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করছি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য কী। আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। ধরুন কিছু মানুষ রয়েছেন যারা বিদেশে বিনিয়োগ করতে চান, তাহলে তারা ইন্টারন্যাশনাল অপরচুনিটিস ফান্ড বা এমার্জিং মার্কেট ফান্ডস বা এশিয়ান ফান্ডস বা ইউএস ব্লু চিপ ফান্ড, এই ধরনের ফান্ডসগুলোর কথা তারা মাথায় রাখেন, তাকে সেখানে বিনিয়োগ করতে উদ্যত হন। এটা গেল ইন্টারন্যাশনাল ফান্ডের কথা। কিছু মানুষ রয়েছেন যারা কেবলমাত্র লার্জ ক্যাপ ফোকাস করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে লার্জ ক্যাপ ফান্ড বা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড। কিছু মানুষ রয়েছেন যে না, আমি আমার টাকা লার্জ ক্যাপে বিনিয়োগ করবো, অর্থাৎ বড় কোম্পানিতে বিনিয়োগ করব, কিছু টাকা মেজো কোম্পানিতে বিনিয়োগ করব, কিছু টাকা ছোট কোম্পানিতে বিনিয়োগ করব। সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে মাল্টি ক্যাপ ফান্ড। কিন্তু এই মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু রয়েছে, যেটা সেবি সম্প্রতি একটি নতুন নিয়ম নিয়ে এসেছেন। তারা কি করেছেন, তারা বলেছেন যে যেগুলো মাল্টি ক্যাপ ফান্ড, সেখানে প্রত্যেকটা কোম্পানির অনুযায়ী, অর্থাৎ বড় কোম্পানিতে 25%, মেজো কোম্পানিতে 25%, ছোট কোম্পানিতে 25% বিনিয়োগ কিন্তু একজন ফান্ড ম্যানেজারকে করতেই হবে। অর্থাৎ আপনি যদি মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে যিনি ফান্ড ম্যানেজার আপনার মোট বিনিয়োগ করার টাকার 25% লার্জ ক্যাপ কোম্পানি কিনবেন, তার 25% মিড ক্যাপ কোম্পানি কিনবেন এবং অন্তত 25% স্মল ক্যাপ কিনবেন। এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন অর্থাৎ মিড ক্যাপে বেশি টাকা বা স্মল ক্যাপে বেশি টাকা ঢোকাতে পারবেন না, কারণ অনেক সময় ছোট কোম্পানিগুলো বড় কোম্পানির থেকে তাড়াতাড়ি বাড়তে থাকে। সেই জন্য নিজের ফান্ড পারফরমেন্সের বৃদ্ধির জন্য একজন ফান্ড ম্যানেজার কিন্তু কি করেন, সেটা হচ্ছে স্মল ক্যাপে বেশি টাকা ইনভেস্ট করে ফেলেন এবং যখন মার্কেটে পতন আসে তখন কিন্তু সেই ফান্ডটা মোটেই আশা অনুযায়ী পারফর্ম করতে পারে না। সেই জন্য মাল্টি ক্যাপ ফান্ডের এই নিয়মটা জানালাম। যারা মাল্টি ক্যাপ মানে বিভিন্ন ধরনের এতে কোম্পানিজগুলোতে বিনিয়োগ করতে চান কিন্তু একটা নির্দিষ্ট রেশিও বা অনুপাতে বিনিয়োগ করতে চান, তাদের জন্য কিন্তু মাল্টি ক্যাপ আদর্শ। এইবার কিছু মানুষ রয়েছেন যাদের বক্তব্য হচ্ছে যে আমি না একটু ফ্লেক্সিবল থাকবো, অর্থাৎ যখন যেমন তখন তেমন পদ্ধতি অনুযায়ী কাজ করব। তাদের জন্য রয়েছে ফ্লেক্সি ক্যাপ। এই ফ্লেক্সি ক্যাপে একজন ফান্ড ম্যানেজার ইচ্ছে অনুযায়ী লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সব কিছুতেই বিনিয়োগ করতে পারেন, কিন্তু প্রয়োজন, তাগিদ, অবস্থা, পরিবেশ সব কিছু বুঝে তাদের জন্য রয়েছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড।
এইবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষই লার্জ ক্যাপের ওপর বেশি নির্ভর করি, কারণ আমাদের বিশ্বাস যে বড় কোম্পানি অবশ্যই আমাদের একটা আর্থিক নিশ্চয়তা দেয়, তার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তার একটা বিশ্বস্ততা রয়েছে, সেই জন্য ডাইভার্সিফাইড বা লার্জ ক্যাপ ফান্ডে মানুষ বিনিয়োগ করে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মিড ক্যাপ ফান্ডগুলো কিন্তু তাদের পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানি হয়ে ওঠার। সুতরাং মিড ক্যাপ কোম্পানিও পুরোপুরি অগ্রাহ্য না করলেও চলে। কিছু মানুষ যারা বেশি রিস্ক নিতে পারেন, এক্ষেত্রে বলে দেওয়া ভালো যে মিড ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি থেকে বেশি রিস্কি। সুতরাং মিড ক্যাপ কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন যদি আপনার রিস্ক নেবার ক্ষমতা এবং রিস্ক সহ্য করার ক্ষমতা দুটো একসঙ্গে থাকে। দুটো কিন্তু এক জিনিস নয়, অর্থাৎ রিস্ক টেকিং প্রপেন্সিটি অর্থাৎ আপনার ক্যাপেবিলিটি, এবং রিস্ক সহ্য করা অর্থাৎ আপনি রিস্ক কতটা সহ্য করছেন, এবং রিস্ক অ্যাভার্সন আপনার প্রবণতা, রিস্কটাকে এড়িয়ে যাবার কতটা প্রবণতা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু কিছু মানুষ মিড ক্যাপে বিনিয়োগ করতে ভালোবাসেন। এবার কিছু মানুষ রয়েছেন যাদের ইনকাম ট্যাক্সেবল, অর্থাৎ বছরের শেষে তাদের ট্যাক্স দিতে হয়। সুতরাং তারা কি করেন, তাদের যেটুকু অংশ ট্যাক্সেবল হতে পারে বা ট্যাক্স বাঁচাবার জন্য সেইটুকু টাকা তারা কিন্তু চেষ্টা করলে বা ইচ্ছে করলে ইএলএসএস ফান্ড বা ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমস, এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা 3 বছর কিন্তু আপনার লক ইন পিরিয়ড থাকে। এই 3 বছরের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন না। সুতরাং এই ধরনের ইএলএসএস ফান্ডও কিন্তু তারা বিনিয়োগ করতে পারেন। ইএলএসএস ফান্ড মানে এই ধরনের লক ইন থাকার ফলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে বিনিয়োগকারীরা চট করে বিক্রি করে দিতে পারে না, ফলে কিন্তু তাদের মোটামুটি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা মোটামুটি স্টেবল থাকে, অন্তত এই ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে। এবার আর কিছু ফান্ডস রয়েছে যারা একদমই রিস্ক অ্যাভার্স, অর্থাৎ খুব বেশি রিস্ক নিতে পছন্দ করেন না, অথচ চান যে তারা অন্তত ফিক্সড ডিপোজিটের থেকে কিছুটা বেশি টাকা রোজগার করবেন। তাদের জন্য রয়েছে কিন্তু ডেট মার্কেট ফান্ড বা মানি মার্কেট ফান্ড। এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, শর্ট টার্ম ফান্ড, লং টার্ম ডেট ফান্ড, এরকম রয়েছে গিল্ড ফান্ডস রয়েছে, তারপর কর্পোরেট বন্ড ফান্ডস রয়েছে। তাই এরকম বিভিন্ন ধরনের কিন্তু আপনার ডেট বা মানি মার্কেটের ফান্ডস রয়েছে যেখানে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিট থেকে অবশ্যই কিছুটা বেশি রিটার্ন পাওয়া সম্ভব। এছাড়া রয়েছে লিকুইড ফান্ড। ধরুন ভীষণ কম সময়ের জন্য আপনি জানেন সেভিংস অ্যাকাউন্টে রাখলে 2.5%-এর বেশি পাওয়া যাবে না। সেক্ষেত্রে অনেক মানুষ 3-4 মাসের জন্য হলে তারা লিকুইড ফান্ডে টাকাটা রেখে দেন, সেক্ষেত্রে 4.5 থেকে 5, কখনো 5.5% রিটার্ন পাওয়া সম্ভব। ধরুন কোনো মানুষ, ধরুন মধ্যবয়স্ক মানুষ, ধরুন যার বয়স 30 থেকে 35, তারা ভাবছেন যে আমি মাসে 5,000 টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। তাহলে অন্তত খুব বেশি হলে 5টা থেকে 7টার বেশি ফান্ড কখনো বিনিয়োগ করা উচিত না। তাহলে একটা ধরুন 1,000 টাকা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, 1,000 টাকার ইন্টারন্যাশনাল অপরচুনিটিস ফান্ড, 1,000 টাকার মিড ক্যাপ ফান্ড, 1,000 টাকার ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এবং 1,000 টাকা ইচ্ছে করলে ডেট ফান্ড কিনতে পারেন, 1,000 টাকা ইচ্ছে করলে আপনি ইএলএস কিনতে পারেন যদি আপনার মানি ট্যাক্সেবল থাকে। তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও সাজাতে পারেন। আর যদি মনে হয় যে না আমি আরেকটু টাকা বাড়াতে পারি, সবসময় চেষ্টা করা উচিত যে মানে লার্জ ক্যাপের দিকে অন্তত যাতে ওজনটা একটু বেশি থাকে, সেই জন্য লার্জ ক্যাপ। আর যারা একটু কম রিস্ক পছন্দ করছেন তারা দুটো হয়তো ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড নিলেন, মিড ক্যাপটা পুরোপুরি অ্যাভয়েড করলেন, একটা মাল্টি ক্যাপ নিলেন, ফ্লেক্সি ক্যাপটা অ্যাভয়েড করে নিলেন, একটা ইএলএসএস নিলেন অর্থাৎ ট্যাক্স সেভ করার জন্য একটা নিলেন, আর ইচ্ছা করলেন একটা ডেট ফান্ড রেখে দিলেন। এইভাবে মোটামুটি 5টা ফান্ড বা 7টা ফান্ড আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন। এইটাতে কি হলো, এটাতে ডাইভার্সিফিকেশন হলো, অর্থাৎ আপনি যে ধরনের ডাইভার্সিফিকেশন চাইছিলেন, একদিকে আপনি বিদেশি বিনিয়োগ করতে পারছেন, একদিকে আপনি ট্যাক্স বাঁচাতে পারছেন, একদিকে আপনার যে সম্ভাবনাময় কোম্পানিজগুলো রয়েছে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। আরেকটা মিউচুয়াল ফান্ড আমি অবশ্যই অ্যাড করতে চাই যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, যেটা খুব কম মানুষ বিনিয়োগ করেন, কিন্তু ভবিষ্যতে ইন্ডেক্স ফান্ডগুলো কিন্তু তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তারা অন্যান্য ফান্ডসগুলোকে বিট করার সম্ভাবনা তাদের কিন্তু রয়েছে, তাদের সেই ক্যাপাসিটি রয়েছে। মাথায় রাখতে হবে ইন্ডেক্স ফান্ড যেমন নিফটি ইন্ডেক্স ফান্ড বা নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, এইগুলোর কি সুবিধা, এইগুলো হচ্ছে সেলফ
হিলিং ফান্ড। সেলফ হিলিং মানে যে নিজেকে সারিয়ে নিতে পারে, যার নিজে ক্ষত হলে দেহে যে নিজেকে সারিয়ে নিতে পারে। এরকম একটা প্রাণী রয়েছে যার নাম হচ্ছে টার্টিকার, তাকে দুটুকরো করে ফেললেও সে কিন্তু সেই দুটুকরো হয়েও সে কিন্তু বেঁচে থাকে, তাকে 350 ডিগ্রির মধ্যে রেখে দিলেও সে কিন্তু বেঁচে থাকে, এবং সে আবার মরে যায়, মরে গিয়েও কিন্তু যখন প্রয়োজন হয় সে আবার বেঁচে ওঠে। এরকম একটা অদ্ভুত জন্তু সে, মানে প্রায় বলতে গেলে এক অর্থে সে অমরত্ব লাভ করেছে। সুতরাং এই নিফটিও কিন্তু সেই দিক থেকে সেলফ হিলিং ফান্ড, অর্থাৎ যারা নিজের ক্ষত নিজে সারায়। কীরকম? ধরুন নিফটির 50টা কোম্পানি রয়েছে, এর মধ্যে ধরুন 1 বছর ধরে বা 2 বছর ধরে একটা কোম্পানি বা দুটো কোম্পানি বা 3টে কোম্পানি মোটেই ভালো পারফর্ম করতে পারছে না, তখন নিফটি কি করে, নিফটি 50 থেকে এই 3টে কোম্পানিকে বের করে দিয়ে অন্য 3টে কোম্পানিকে ঢোকানো হয় যারা দারুণ পারফর্ম করছে, যারা বিনিয়োগকারীদের নজরে রয়েছে, যাদের উপর বিদেশি বিনিয়োগকারীদের নজর রয়েছে, এবং সেই অনুযায়ী যখনই এই কোম্পানিগুলো আন্ডার পারফর্ম করতে থাকে তখনই কিন্তু নিফটি তাদের এ থেকে তাদের ইন্ডেক্স থেকে বিভিন্ন কোম্পানিগুলোকে সরিয়ে দেয়। যেমন উদাহরণ হচ্ছে ভেলকে সরিয়ে দেওয়া হয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে, জয়প্রকাশ অ্যাসোসিয়েটসকে সরিয়ে দেওয়া হয়েছে, সুজলন এনার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে, ইরকম সলিউশনসকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন নতুন একসময় বস ছিল একটা কোম্পানি যেটা নিফটি 50-র অংশ ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আইডিয়া সেলুলার, যেটা এখন ভোডাফোন আইডিয়া হয়েছে, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। বেদান্তকে সরিয়ে দেওয়া হয়েছে, রিসোর্সেস একটা মেটাল কোম্পানি। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিকে সরিয়ে দেওয়া হয় বা পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়ে থাকে। সুতরাং এই জন্য নিফটি 50 বা ইন্ডেক্স ফান্ড বা নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড নিয়েও কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হতে পারে আপনার পোর্টফোলিও। অর্থাৎ নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড মানে বাজারের সঙ্গে লড়াই করে আপনি কখনো হেরে যাবেন না, আপনি বাজারের সঙ্গে লড়াই করে কখনো জিতবেন না, কিন্তু বাজার যা করবে আপনিও তাই করবেন। অর্থাৎ বাজার যা করবে, বাজার শক্তিশালী হলে আপনি শক্তিশালী, বাজার দুর্বল হলে আপনি দুর্বল। কিন্তু বাস্তবভাবে যেহেতু বাজারের প্রোগ্রেশন সবসময় কিন্তু লিনিয়ার আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, স্লান্টিং মুভমেন্ট হচ্ছে, কিন্তু হচ্ছে প্রত্যেক সময় প্রোগ্রেসিভ মুভমেন্ট হচ্ছে। তার ফলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে নিফটি 50 কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, বা নিফটি 50 নেক্সট 50 ইন্ডেক্স অপশন কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি অনুরোধ করব দয়া করে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটা লাইক দেবেন যাতে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আপনাদের সঙ্গে আমার এই আলোচনা চলতে পারে। নমস্কার।